নতুন বাড়ি কেনার পর যে কী ধরনের ভৌতিক ঘটনা ঘটেছিল সেই ঘটনাই আজ আমি আপনাদের বলবো, এবং এটা সম্পূর্ণ সত্য ঘটনা। আমারই এক পাশের বাড়ির দিদির হয়েছিল। তো নমস্কার ভৌতিক না অলৌকিক চ্যানেলের প্রতিটা শ্রোতা বন্ধুদের, আশা করি আপনারা সুস্থ এবং আনন্দেই আছেন। আজ আমি যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা আমার পাশের বাড়ির দিদির। প্রথমেই পাশের বাড়ির দিদির সম্পর্কে একটু বলে নিই। দিদি যে বাড়িতে বিয়ে হয়েছিল জয়েন্ট ফ্যামিলি ছিল, মানে খুড়শ্বশুর, জাশ্বশুর, মানে বিরাট বড় ফ্যামিলি ছিল আর কি। খুড়শ্বশুরের ছেলে মেয়ে, জাশ্বশুরের ছেলে মেয়ে, তারপর ঠাকুমা, দাদু, ঠাকুমা শাশুড়ি, দাদু শ্বশুর, অনেকে ছিল। তো দিদির বর সেন্ট্রাল গভর্নমেন্টের খুব বড় পোস্টে চাকরি করতো। যেহেতু জয়েন্ট ফ্যামিলি, ছেলে মেয়ের কথা চিন্তা করি দিদির বর ঠিক করলো একটা নতুন বাড়ি কিনবে, বাড়ি কিনে শিফট হয়ে যাবে, মানে এই বাড়ির সঙ্গেও যোগাযোগ রাখবে, কিন্তু একটা নতুন বাড়ি কিনে নিজস্ব বাড়ি থাকবে, সেই বাড়িতেই যাবে, আর এ বাড়ির সঙ্গে আসবে যাবে, যোগাযোগও রাখবে শুধু ছেলে মেয়ের জন্য। তো ওরা বাড়ির খোঁজ করতে লাগলো, বিভিন্ন জায়গায় বাড়ি ফ্ল্যাট সব দেখতে লাগলো, কিন্তু কোথাও সেরকম পছন্দ হচ্ছিল না। নয় বাড়ির পরিবেশটা ভালো লাগছিল না, না নইলে হয়তো দামে পছন্দ হচ্ছিল না। তো এইভাবে খুঁজতে 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 একটা জায়গায় বাড়ি পেল। আচ্ছা, এখানে বাড়িটা বলে দিই, বাড়িটা কিন্তু একটু গ্রাম সাইডে ছিল, মানে দিদির শ্বশুর বাড়িতে কাছেই, কিন্তু একটু গ্রাম সাইডে, কারণ জামাইবাবু খুব গ্রাম ভালোবাসতো। আর যেহেতু শ্বশুরবাড়ির প্রচুর জমি জায়গা ছিল, তো জামাইবাবু মানে ওই জমি জায়গাও দেখাশোনা হতো, আবার ছেলে মেয়ের ভবিষ্যতও ভাবা হতো আলাদা বাড়িতে, এরকম যে একটা পজিশানে বাড়ি খুঁজছিল। তো সেরকম বাড়ি পেয়ে গেল, দামে তো ওদের পুষিয়ে গেল, এবং বাড়িটাও দেখতে খুব সুন্দর, ওদের পছন্দ হয়ে গেল। একদিন ফাইনাল করলো, ফাইনাল করে সবাই মিলে দেখতে এলো, দেখে দেখলো যে মোটামুটি বাড়িটা ঠিকই আছে, কিন্তু কিছু জায়গায় একটু রিমডেলিং করে নিতে হবে, তাহলেই ঢোকা যাবে। রং টং করে নিয়ে রিমডেলিং করে নিয়ে তারপর বাড়িতে ঢোকা যাবে। তো তারা বাড়িটা কিনেও নিল, জামাইবাবুর একটু কম দামটা একটু কমই করেছিল। তার কারণ হচ্ছে যাদের বাড়ি তারা থাকতো বাইরে, আর বাড়িটার জন্যই বারে বারে তাদের আসতে হতো, যার জন্য ওরাও চাইছিল যে যা হোক দাম পেয়ে বাড়িটা যা হোক করে দিয়ে দিই, বিক্রি করে দিয়ে, তাহলে আর বারবার আসতে হবে। সেই ভেবে জামাইবাবুরা বাড়িটা কিনে নিল। তারপর রং টং করে সারাই সুরই করে নিয়ে এবার বাড়িতে যাবে, প্রস্তুতি নিচ্ছে। তো এমন সময় ওই দিদির জাশ্বশুর মারা গেল। তো জাশ্বশুর মারা গেছে, এবার জাশ্বশুর যেহেতু মারা গেছে, তখন তো কাল ওষুধ হয়ে গেল, কাল ওষুধ হয়ে গেল, এবং তখন পুজো আজ কিচ্ছুই করা যাবে না। তো দিদিরা ঠিক করলো যে এখন আমরা যাই, এই ঘরের ঠাকুরদের একটু পুজো টুজো দিয়ে আমরা এখন গিয়ে একটু বসবাস করি, 1 বছর হলে আমরা ধুমধাম করে পুজো টুজো দিয়ে, সত্যনারায়ণ দিয়ে বা হোমযজ্ঞ করে বাড়িটা শুদ্ধিকরণ করব। যেই ভাবা সেই কাজ হলো। দাদু শ্বশুর মারা যাওয়ার বোধহয় 1 মাস পর ওরা নতুন বাড়িতে চলে এলো। তো নতুন বাড়িতে চলে আসার পর ফার্নিচার সবই নিয়ে এলো, নিয়ে এসে বেশ 2 মাস খুব ভালোভাবেই সংসার করলো, অতটা কিছুই বুঝতে পারিনি 2-3 মাস, 2 মাসই খুব ভালোভাবেই সংসার করলো। 2 মাসের পর যে 3 মাসে পড়লো না, তখন সবার খুব শরীর খারাপ হতে লাগলো। তারপর দিদি তো ওই বাড়িতে থাকতো, দিদি বলতো যে মনে হতো পেছু পেছু কেউ একটা আসছে, মানে পেছনে কেউ একটা রয়েছে, এরকম মনে হতো। তারপর দিদি খুব সাহসী ছিল, তো দিদি বলতে দূর এসব চোখের ভুল, এটা কোনো ইয়ে নয়, কেউ ভয় টয় অত পেতো না গো, ওইটা অত ভয়ের বিষয়ে দেখেও নি, বলতো এটা চোখের ভুল। কিন্তু যেখানেই যেত মনে হতো যেন ওর পেছন পেছন কেউ আসছে। তারপর খাবার দাবার রেখে গেল, হয়তো গ্যাসের টেবিলে খাবারগুলো নিয়ে এসে ডাইনিং টেবিলে রেখেছে, কিন্তু দেখা গেল ডাইনিং টেবিলের খাবারগুলো পুনরায় গ্যাসের টেবিলেতেই আবার চলে গেছে। দিদি খুব সমস্যা, মানে চিন্তা করতে লাগলো যে আমি তো এইখানেই রেখেছিলাম, গ্যাসের টেবিলে কি করে গেল। তারপরে বললো যে হয়তো আমারই মনের ভুল, আমি হয়তো ভুল করে গ্যাসের টেবিলেই রেখেছি, ডাইনিং টেবিলে রাখিনি, এরকম ভাবতে লাগলো। এরপর কি হলো, এরপর জামাইবাবু একদিন গাড়ি নিয়ে অফিস যাচ্ছে। তো অফিস যাওয়ার সময় যে মানে ওই ইয়েতে একটা গ্যারেজ ছিল, ছোট একটা গ্যারেজ ছিল, গ্যারেজে গাড়ি টাড়ি সাইকেল টাইকেল সব কিছু থাকতো, ভাঙাচোরা জিনিস সেখানে জামাইবাবু গাড়িটা থাকতো।
গাড়িটা বের করতে যাচ্ছে, সব কিছুই ঠিক আছে, গাড়িটা চলছে না, হঠাৎ চলছে না, আটকে আটকে যাচ্ছে। তো জামাইবাবু নিজেই ঠিকঠাক করলো, কী ব্যাপার, গাড়িটা এরকম আটকে আটকে যাচ্ছে কেন, গাড়িটা চলছে না কেন। তো জামাইবাবু এবার একটু পরীক্ষা টরীক্ষা করলো, ভাবলো হয়তো তেল নেই, কিন্তু তার আগের দিনই জামাইবাবু অনেকটা তেল পুড়েছিল। তেলের ট্যাঙ্কিটা খুলে দেখছে যে কি তেলটা তো রয়েছে, সবই ঠিক আছে, কিন্তু গাড়ি কেন এরকম চলছে না। জামাইবাবু খুব চিন্তায় পড়ে গেল। বোধহয় আধ ঘন্টা ধরে চেষ্টা করো, সে গাড়ি আর কিছুতেই ঠিক করা গেল না। তো জামাইবাবু দেখলো যে আজকে আর অফিসে গাড়ি নিয়ে যাওয়া যাবে না, গাড়িটা রেখে দিয়ে টোটো করে চলে গেল, মানে অফিস চলে গেল। হঠাৎ করে দিদি দেখছে, তার জামাইবাবু চলে গেল, দিদি ছেলে মেয়েও স্কুলে চলে গেল, দিদি একাই বাড়িতে রয়েছে, সংসারে কাজ টাজ করছে দিনের বেলা। হঠাৎ করে দিদি দেখছে গ্যারেজের ভেতর থেকে না গাড়িটা মানে সেই স্টার্ট দিচ্ছে, হর্ন বাজাচ্ছে হঠাৎ করে। তখন দিদি ছাদে গেছিলো বোধহয় জামা কাপড় তুলতে, না কি একটা কাজের জন্য ছাদে গেছিলো। তো দিদি ছাদ থেকে লক্ষ্য করছে যে এটা কোথায় হচ্ছে, এটা কি আমার বাড়িতে হচ্ছে নাকি রাস্তার ধারে কারুর কোথাও হচ্ছে। চারিদিকে দেখছে, কোথাও কিছু গাড়ি টাড়ি দেখতে পাচ্ছে না, কিন্তু এরকম আওয়াজ হয়েই যাচ্ছে, হর্ন দিচ্ছে, স্টার্ট দিচ্ছে, হর্নটা বাজাচ্ছে, তারপরে সেই স্পিকআপটা ওপর নিচে করছে, এরকম মানে চালালে একজন মানুষ গাড়ি চালালে যেরকম জিনিস হয় সেই জিনিস হচ্ছে। তখন দিদি হুড়মুড় করে ওপর থেকে নিচে নেমে এসছে। তা কান করে বলছে এটা তো আমার বাড়িতেই হচ্ছে, আমার বাড়ির গ্যারেজেই হচ্ছে। এবার গ্যারেজে যেহেতু শাটার নামানো, সেই শাটারটা দিদি মানে পারতো না নামাতে বা ওঠাতে পারতো না, ওটা একমাত্র জামাইবাবুই পারতো, কারণ ভারী জিনিস, দিদি ওটা পারতো না। কিন্তু দিদি বাইরে থেকে শুনছে যে একটা মানুষ মনে হচ্ছে গাড়িটা চালাচ্ছে, স্টার্ট দিচ্ছে, এরকম মনে হচ্ছে। তখন দিদি জিজ্ঞেস করছে কে আপনি, ভেতর থেকে বলছে আর কি যে ভেতরে যে রয়েছে আপনি কে গাড়িটা চালাচ্ছেন, গাড়িটা স্টার্ট দিচ্ছেন। দিদি যখন এই ধরনের কথা বললো না, তখন স্টার্টটা থেমে গেল, গাড়ির স্টার্ট থেমে গেল বা হর্ন বাজানোটা একদম থেমে গেল, মানে কিছুই নেই, কিছুই বোঝা যাচ্ছে না, এই রকম জিনিসটা হলো। এবার দিদি খুলে দেখতেও পাচ্ছে না, কারণ সেই তখন সেই শাটারটা তোলাটা দিদি পারতো না। এবার দিদি যে দেখবে সেই দেখতেও পাচ্ছে না, কিন্তু দিদি যখন প্রশ্ন করেছে গাড়ির হর্ন বাজানো বা ইয়েটা আপনি থেমে গেল। এবার দিদি ঘরে চলে এসছে। দিদি ভাবলো বোধহয়, দিদি কিন্তু মনে মনে ভাবলো না এটা আমার বাড়ির গাড়িরই হচ্ছে, কিন্তু কে ভেতরে রয়েছে, ভেতরে তো চাবি দেয়া, এইরকম দিদি ভাবতে ঘরে চলে এসছে। এবার সন্ধ্যেবেলা সবাই চলে এসছে বাড়িতে, ছেলে মেয়েও চলে এসছে, তারপরে জামাইবাবুও চলে এসছে। সেদিন আর জামাইবাবু গাড়িটা নিয়ে যায়নি কো। তো দিদি সব গল্পটা বললো যে এরকম আমি ছাদে গেছিলাম, ওপরে এই ছাদেতে থেকে আমি শুনতে পাচ্ছি আমাদের গাড়িটা স্টার্ট দিচ্ছে এবং হর্ন বাজাচ্ছে, মনে হচ্ছে যেন কে চালাচ্ছে গাড়িটা গ্যারেজের ভেতর। তো দিদি চারিদিকে তাকিয়ে দেখছে, না কোথাও তো এরকম হচ্ছে না। তারপর দিদি নিচে নেমে এসে দেখছে ওর গ্যারেজেই হচ্ছে। এই ঘটনাগুলো জামাইবাবুকে বলছে আর কি। তো জামাইবাবু তখন খাওয়া দাওয়া করে গাড়ির শাটারটা তুলে গাড়িটা দেখছে যে ব্যাপারটা কি দেখি তো, এরকম বলছে। আর দিদি প্রথমে তো ওরা উড়িয়ে দিয়েছিল, বলছে দূর তুমি কী থেকে কী শুনেছো, এসব বাজে কথা। বলছে আমি একদম ভুল শুনতে পারি না, এই জিনিস আমি শুনেছি বলেই বলছি, আমি তো এতদিন তো বলিনি, আজ তো 2 মাস ধরে এসছি, কোনো দিন তো বলিনি। তারপর জামাইবাবু গেল শাটারটা তুলে দেখতে, গাড়িটা দেখলো না ঠিকই আছে, কোনো কিছু আওয়াজ নেই, কোনো কিছু ইয়ে নেই, কী ব্যাপার। জামাইবাবুও একটু হাসলো, বললো তোমার কোনো ভুল হয়েছে, আশেপাশে কোনো গাড়ি যাচ্ছিলো, তুমি সেটাকে আমার বাড়ির গাড়ি মনে করেছো। কিন্তু দিদিও বলছে না আমি তো ঠিক শুনেছি, দিয়ে এরকম দোমনা হতে হতে চুপ হয়ে গেল। এরপর রাতের বেলা খেতে বসেছে সবাই মিলে, হঠাৎ করে দেখছে গ্যারেজটা না কে মনে হচ্ছে ধমধম করে আওয়াজ করছে, যে মানে গাড়িটা যে গ্যারেজের মধ্যে রয়েছে ভেতর থেকে কে একটা আওয়াজ করছে এরা মনে হচ্ছে। তখন রাত্রির 10টা 10:30 বাজছে। জামাইবাবু খেতে হাত ধুয়ে দেখতে গেল যে কী ব্যাপার, আমার বাড়িতেই তো হচ্ছে নাকি অন্য কোথাও হচ্ছে। চারিদিকে বাড়ির চারপাশে ঘুরে দেখতে পেলো না কিচ্ছু। তারপর গ্যারেজের কাছে এসে দেখছে হ্যাঁ ওই রকমই আওয়াজ হচ্ছে। তারপর জামাইবাবুও বাইরে থেকে বলছে কে গ্যারেজে ঢুকেছেন, এরকম আওয়াজ করছেন, ইয়ে করছেন। তো যেই জামাইবাবু ওরকম বলেছে চুপ হয়ে গেছে। তারপর জামাইবাবু চিন্তা করলো যে একবার গ্যারেজটা খুলে দেখা উচিত, যে গাড়িটা আমি তো তখন দেখলাম গ্যারেজে গাড়িটা ঠিকই আছে, আবার কে এরকম আওয়াজ করছে, গাড়িটা মনে হচ্ছে কেউ একটা মানে স্টার্ট দেয়নি, হর্ন দেয়নি, মনে হচ্ছে কে যেন হাতে করে চালিয়ে নিয়ে যাচ্ছে গ্যারেজের ভেতরে। তো
তো জামাইবাবু যখন গ্যারেজটায় শাটারটা খুলে দেখলো যে গাড়িটা দেখি, তো দেখছে সেম জায়গা সেম ইয়েতে রয়েছে, কোনো রকম কোনো আওয়াজ নেই, কিচ্ছু না। এরপর তখন জামাইবাবু বললো যে হয়তো আমাদের মনের ভুল, হয়তো বা আশেপাশে কোথাও হচ্ছে, আমাদের মনে হয়েছে এরকম আমাদের বাড়িতেই হচ্ছে। দিয়ে সেদিনের মতো জামাইবাবুরা ঘুমিয়ে পড়লো। হঠাৎ করে তখন বোধহয় রাত্রির 1-1:30 এরকম হবে, তখন দেখছে যে জল পড়ছে, বৃষ্টির জলের মতো জল পড়ছে, প্রচণ্ড জল পড়ছে। দিয়ে জল পড়ছে, এবার সবাই উঠে পড়েছে। কোথায় প্রথমে ভেবেছে বৃষ্টি হচ্ছে, বোধহয় বৃষ্টির জল। দিয়ে দেখছে বৃষ্টির জল নয়, বাইরে তা চারিদিকে ঘুরে ঘুরে দেখছে যে বৃষ্টি হচ্ছে, দিয়ে দেখছে না বৃষ্টির জল নয়, ওই গাড়িটাকে কে একজন ধুচ্ছে। কিন্তু কে সেটা দেখা যাচ্ছে না, যেহেতু মানে দিদিদের বাড়িটার ঠিক শেডের নিচে ওই গাড়িটাকে কেউ ধুচ্ছে আর কি, ধোয়াধুয়ি করছে। আর যেহেতু জানলা দিয়ে বলছে, আর ওই দিকটা ওই আড়ালের ওই দিকে মনে হচ্ছে কে যেন গাড়িটাকে নিয়ে গিয়ে ধোয়াধুয়ি করছে, জল দিচ্ছে, গাড়িটা ধোয়াধুয়ি করছে। তখন জামাইবাবু বলছে যে এত রাতে আমার গাড়িটা কে ধুচ্ছে, তাহলে কি আমি গাড়ির গ্যারেজে কি চাবিটা দিতে ভুলে গেছি দ্বিতীয়বার যখন গ্যারেজটা খুলেছিলাম? হ্যাঁ, জামাইবাবু বললো যে আমি একবার বাইরে বেরিয়ে দেখি। এবার দিদি বললো না, তুমি একা যাবে না, গেলে আমরা সবাই মিলে যাব, চলো আমরা সবাই মিলেই যাই, গিয়ে দেখি। গিয়ে দেখছে গাড়িটা বাইরে বেরিয়ে যাচ্ছে এবং ভিজে, কেউ একটা যে জল দিয়ে ধুচ্ছিল বোঝা যাচ্ছে আর কি। গাড়িটা বাইরেই বার করা হয়েছে গ্যারেজ থেকে, কিন্তু গ্যারেজ চাবি দেওয়া যেমন কাজ ছিল তেমনি, মানে যেমন জামাইবাবু করে গেছিলো গ্যারেজটা চাবি দিয়ে শাটার টেনে দিয়ে, কিন্তু গাড়িটা বেরোলো কী করে এইটা আর কারুর মাথায় আসছে না। তখন দিদি জামাইবাবুকে জিজ্ঞেস করছে যে তুমি গাড়িটা বের করোনি তো? বলছে না, আমি তো গাড়িটা বের করিনি, আর আমি এরম বাইরে বের করে ওপরে শুতে চলে যাব? যে গাড়ি আমি সবসময় গ্যারেজে করে চাবি দিয়ে দিই, সেই গাড়ি আমি বাইরে বের করে শুতে চলে যাব? তুমি কী ধরনের কথা বলছো? তখন দেখছি গাড়িটা পুরো ভিজে, মানে কেউ মনে হচ্ছে ধুয়েছে গাড়িটা। তারপর জামাইবাবু ওই অত রাতে একটা কাপড় টাপড় দিয়ে গাড়িটা মুছে নিয়ে আবার গ্যারেজে ঢুকিয়ে দিয়ে শাটার নামিয়ে চাবি দিয়ে চলে গেছে। এবার জামাইবাবু দিদি সেদিন তো সারা রাত ঘুম হলো না, ভাবছে কী এরকম করছে, তাহলে কি কোনো খারাপ কিছু, মানে ওরা বুঝেই গেছিলো যে ভৌতিক কিছু কি আমাদের বাড়িতে হচ্ছে, কিন্তু সাহস করে বলতে পারছিল না। তার কারণ হচ্ছে দিদির ছোটো মেয়েটা তখন ক্লাস 6-এ পড়ে, আর ছেলেটা তখন বোধহয় 10-এ পড়ে। তো মেয়েটা যেহেতু ভয় পাবে বা মেয়েটা আঁতকে উঠবে এরকম একটা কিছু যদি হয়, সেই জন্য ওরা আর কিছু বলতে পারছে না। ওরা বলছে যে এটা আমাদের মনের ভুল, যাতে মেয়েটা যাতে ভয় না পায়। ছেলেটাও কিন্তু বুঝতে পারছে যে কিছু একটা, যে ছেলেটা অত ভীতু নয়, কিন্তু মেয়েটা যাতে ভয় না পায়, বলছে এটা আমাদের মনের ভুল, এটা কিছু মনে করিস না, তুই ঘুমিয়ে পড় বলে মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। কিন্তু দিদিরা জামাইবাবু সারা রাত ঘুম নেই, ওরা বুঝতে পারছে যে বাড়িতে একটা কিছু অঘটন ঘটছে। এরপর সারাটা রাত তো ঘুম হলো না, সকালবেলা ঘুম থেকে উঠে ওরা যে যার কাজে চলে গেছে, ব্যস্ত হয়ে পড়েছে। সেদিনের মতো আর গাড়ির কথা আর মনে ছিল না, মানে গাড়িটা যে ধুয়েছে করছে সবই মনে, কিন্তু দিদি জামাইবাবু যখন অফিস গেল ওই গাড়ি করেই গেল, গিয়ে দেখলো না ভালোই তো আছে গাড়িটা, অফিস গেল ওই গাড়ি করেই এলো, কোনো কিছুই খারাপ নেই, কোনো কিছুই নেই তো এইভাবে কিছুদিন গেল, অন্ততপক্ষে 5-6 দিন পর হঠাৎ করে দিদির মেয়ে, গরমকালে দিদির মেয়ে আর দুপুরবেলা গরমকালে জামা কাপড় আনতে গেছে, মানে প্রচণ্ড রোদ তখন, ও ছুটে গিয়ে জামা কাপড় আনতে গেছে, দিয়ে জামা কাপড় নিয়ে ছুটতে নেমে আসছে। মানে গরমকালে তো ছাদের ইয়েতে পা দেওয়া যায় না, যার জন্য ছুটতে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে ও নিচে নেমে আসবে। এদিকে দেখছে দরজাটা খুলেই কিন্তু ও গেছে, ওর কষ্ট মনে আছে দরজাটা খুলে গেছে। এবার ছুটতে যখন নিচে নেমে আসছে, দেখছি দরজাটাকে ভিতর থেকে বন্ধ করে দিয়েছে। এবার ও তারস্বরে চেঁচাচ্ছে যে মা দরজাটা বন্ধ করেছো কেন, আমার গরম লাগছে, পা পুড়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি দরজাটা খুলে দাও। তাও দিদি ওপরে ছুটে এসছে, বলছে না আমি তো তোর দরজা বন্ধ করিনি, তুই যেমন গেছিস দরজা খুলে সেরকমই তো খোলা ছিল, দরজা তো আমি বন্ধ করিনি। দিয়ে তখন বলছে না দরজা তো বন্ধ। তো দিদি গিয়ে দেখছে, যখন গেছে গিয়ে দরজাটা এরকম টেনেছে, দিয়ে খুলে গেছে। আর মেয়েটা ধাক্কি করেও কিছুতেই দরজাটা খুলতে পারিনি তো সেদিনের মতো চলে এলো, মানে ছাদ থেকে চলে এলো। কিন্তু দিদি এবং জামাইবাবুকে সব ঘটনাটা বলার পর ওরা খুব চিন্তিত হয়ে পড়লো যে এইসব কি ঘটছে এই নতুন বাড়িতে। তখন ওরা বললো আমরা কি পুজো দিইনি বলে এইসব কিছু ঘটছে?
নাকি আমরা খারাপ মানে অন্য এক একটা ক্ষণ তিথি আছে না, সেই সব ক্ষণ তিথিতে বলে যে বাড়িতে ঢুকতে হয়, বাড়িতে প্রবেশ করতে হয়, ইয়ে করতে, সেরকম কিছু করিনি আমরা, হুট করে ঢুকে পড়েছি, তাই কি কিছু হচ্ছে? তার ওদেরও মাথায় সেরকম কিছুই বুদ্ধি হলো না। তো ওরা এবার যেহেতু পুরনো বাড়ি কিনেছে, তো আশেপাশে সবাইকে জিজ্ঞেস করতে লাগলো যে এই বাড়িটায় কি কোনো খারাপ কিছু আছে, খারাপ কিছু হয়েছিল, বা কেন ওরা বিক্রি করেছিল। ওরা তো জানিয়েছিল যে অত দূর থেকে বাড়িটা দেখতে আসতে হয় বলে আমরা বাড়িটা যা দামে পেয়েছি বিক্রি করে দিয়েছি, কিন্তু বাড়িতে কি কোনো রহস্য কিছু আছে? তো সবাইকে জিজ্ঞেস করতে লাগলো। দিয়ে তখন কেউ কিছুই বলতে পারলো না সেইভাবে, সবাই বললো যে ঠিক বলতে পারবো না, এরকম আর কি নিয়ে কেউ কোনো রকম কোনো কিছুই বলতে পারলো না। তো হঠাৎ করে দিদির শ্বশুরমশাই যার শ্বশুর মারা যাওয়ার সময় যে পুরোহিত কাজ টাজ করেছিল বা ইয়ে করেছিল, তার সঙ্গে জামাইবাবু যোগাযোগ করলো। যোগাযোগ করার পর এই ঘটনাগুলো, এমনকি রাতের খাবারগুলো সব নষ্ট হয়ে যেত, মানে গন্ধ হয়ে যেত, খাওয়া যেত না। একদম সময় মানে গ্যাসের টেবিলে দেখছে তরকারি রেখেছে, হঠাৎ করে মেঝেতে পড়ে সেই মাটিতে পড়ে গেছে, এত ঝোল তরকারি সব মাটিতে পড়ে গেছে হঠাৎ করে, কোনো কারণ নেই, কিচ্ছু না, ইয়ে নেই। এবার সবাই ভাবছে বোধহয় পেড়াল টেরালে করেছে, ইয়ে করেছে, কিন্তু না, জানলা দরজা সব বন্ধ, কী কারণে কী ব্যাপারে কেউ বুঝতে পারতো না। এরকম ওদের সঙ্গে প্রায় হয়েছিল 6 মাস। বিভিন্ন রকম জামা কাপড় শুকুর দিয়ে আসতে তো তুলে নিয়ে এসে খাটে রেখে দিত, হয়তো পরে গোছাবে বলে জামা কাপড়গুলো ছিঁড়িয়ে আঁচড়ে ইয়ে করে যাচ্ছে তাই অবস্থা হয়ে যেত। তো জামাইবাবু ওই পুরোহিতের সঙ্গে যোগাযোগ করলো। তো পুরোহিত বলল যে এখন 1 বছর না হলে তো আপনারা কোনো পুজো টুজো কিচ্ছু করতে পারবেন না, তবে আমি আপনার বাড়ির মাটি শুঁকে বলে দিতে পারি যে এটাই কিছু হয়েছে কি, কিছু ব্যাপার হয়েছে কি। তখন জামাইবাবু বলল যে ঠিক আছে, তাহলে আপনি সময় করে একদিন আমাদের বাড়িতে চলুন, নতুন বাড়িতে গিয়ে তাহলে দেখে আমাকে বলে দেবেন যে কি হয়েছে না হয়েছে, তারপরে কি ব্যবস্থা করতে হবে না করতে হবে। তো পুরোহিত মশাই এলো, এসে মাটি শুকিয়ে মানে বাড়িতে ঢোকার মুহূর্তেই বলছে যে এই বাড়িতে একটা অশুভ ছায়া আছে, যেটা তোমরা বুঝতে পারছো না। তারপরে একটু মাটি ঈশান কোণের না কোথার একটা মাটি নিয়ে একটুখানি নিয়ে শুঁকে বলে দিচ্ছে এই বাড়িতে একটা আত্মা ঘুরছে, যে আত্মাটা তোমাদের এখানে থাকতে দেবে না, ও একাই থাকবে, এরকম একটা ও একাই বসবাস করছে বা একাই থাকবে, এরকম একটা মনোভাব নিয়ে এসছে, ও তোমাদের থাকতে দেবে না, বিভিন্ন রকম উপদ্রব করবে এবং যত দিন যাবে তত তোমাদেরও ক্ষতি করবার চেষ্টা করবে। তো এবার বাড়ি কেনা হয়ে গেছে, অত টাকা দিয়ে ওরাই বা কোথায় যাবে? হ্যাঁ, দেশের বাড়ি মানে যে আদি বাড়ি, সেই আদি বাড়িতে যেতে পারে, কিন্তু এত টাকা দিয়ে বাড়িটা কিনেছে, বাড়িটা ছেড়ে চলে যাবে, এটা ভাবতেও ওদের একটা খারাপ লাগছে। তো বললো উপায় কিছু নেই, বলছে যে দেখুন উপায় আমি একটা সাময়িক একটা কাজ করে দিচ্ছি, এইটা আপনারা রেখে দিন ঠাকুর ঘরে, আর 1 বছর না হলে তো সত্যনারায়ণ করা যাবে না, সত্যনারায়ণ এবং হোমযজ্ঞ বড় করে করতে হবে বলে উনি একটা পুঁটলি মতো কি করে দিয়েছিল, তাতে অনেক রকম সব বাঁধা টাদা ছিল, সেগুলো আর আমি অত আর জিজ্ঞেস করিনি, করিনি। তো পুরোহিত মশাই ওনাদের ওইটা দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন 3 দিন এটাকে সন্ধে দেবেন এবং গঙ্গা জলে ছিটে দেবেন, আর এটা রাখবেন আপনারা ঠিক ঢোকেন মানে সদর দরজার মেন দরজার একদম ওপরে ঝুলিয়ে রাখবেন, যাতে এটা কোনো অশুভ ছায়া বা কোনো খারাপ কিছু ওইখান দিয়ে এলেই তাদের যাতে মানে ওইটার আকর্ষণে তারা যেন একদম হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ওইটার কাছাকাছি এলেই এইরকম একটা জায়গায় রেখে দিতে হবে বলে ওই মেন দরজায় রাখলেই বলছে বিশেষ করে কাজটা হবে। তো মেন দরজায় রেখে দিল, গঙ্গা জল দিত, করতো, এরমভাবে করতে 3 দিন বলেছিল, দিদি তাই করতো, 3 দিন বলেছে করতো, এবং ওদের প্রত্যেককে বলেছে দেখো এখন যেহেতু হোম যজ্ঞ বা করা হচ্ছে না, তোমাদের আমি মাদুলি একটা করে দেবো, সেই মাদুলিটা তোমরা 3 মাস পরে থাকবে, তাহলেই হবে, আর কোনো মরা বাড়িতে তোমরা খাওয়া দাওয়া করবে না, এইটা মেনে চললেই হবে। তারপর 1 বছর হয়ে গেলে আমি হোমযজ্ঞ করব, তারপর আর কোনো ভয় থাকবে না, তবে এখন তোমাদের নিজেদের মানে বাঁচানোর জন্য তোমাদের এই জিনিসটা করতে হবে। তো একটা মাদুলি দিয়েছিল, সেই মাদুলিটা সবাই মিলে ধারণ করেছিল, পড়তো। তো পড়ার পর যখন 1 বছর হয়ে গেল, কিছুটা মানে যখন 1 বছর হয়ে গেল তখন হোমযজ্ঞ করবার জন্য ঠিকঠাক করলো, কিন্তু ওই মাদুলি এবং ওই জিনিসটা রাখার পরে না অনেকটা ওই ভূতের উপদ্রবটা অনেকটা কমলো, অনেকটা ওরা একটু শান্তি পেলো, যে একদম যে কমে গেছে তা নয়, মাঝে মাঝে মনে হতো ছাদেকে হাঁটছে, ছাদেকে মানে গুলি খেলছে, ছাদেকে দাপাদাপি করছে, এরকম মনে হতো, কিন্তু ওই যে মারাত্মক জিনিসটা সেটা কেটে গেল।
তো এরপর 1 বছর হয়ে গেল। 1 বছর পর বিরাট বড় করে যজ্ঞ করা হলো, সত্যনারায়ণ দেয়া হলো এবং মানে সেই যজ্ঞটাই করা হয়েছিল বোধহয় 8-10 ঘন্টার যজ্ঞ। চারিদিকে যজ্ঞটা করার পর যজ্ঞের যে ছাই, যে জল চারিদিকে গোটা বাড়ির 4 কোণে দিয়ে চারিদিকে ছড়িয়ে টড়িয়ে দেয়া হলো এবং বলল এরপর তোমরা বিপদমুক্ত বলে পুরোহিত মশাই চলে গেল। দিয়ে তারপরে এরকমভাবে চলতে চলতে তাও কিছুদিন হয়তো একটু ভয় ভয় লাগতো, মনে হতো কে পাশে পাশে যাচ্ছে আসছে এরকম মনে হতো, কিন্তু তারপর আস্তে 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 ওই জিনিসটা একদম কেটে গেল। এখন দিদিরা খুব ভালোভাবেই ওই বাড়িতে বসবাস করছে, আর কোনো ভয় বা কোনো কিছুর উপদ্রব নেই। তো এই ছিল আমার একটি সত্যিকারের ঘটনা, যে বাড়িতে পুজো না করে ঢোকার ফলে কী যে ভয়ঙ্কর ভৌতিক ঘটনা ঘটতে পারে সেটা আমি আমার সেই দিদির পাড়াতুতো দিদির মুখে শুনে মানে আপনাদের জানালাম আর কি। তো আমার এই সত্য ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো।